স্বাগত প্রিয় দর্শক। ফুটবলের মহাযজ্ঞ, আবেগের মহাসমুদ্র আর কোটি হৃদয়ের স্পন্দন নিয়ে হাজির হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। এবার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48টা দলের অংশগ্রহণে 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বসেরার মুকুট জয়ের স্বপ্নে প্রতিটি দল, প্রতিটি ফুটবলার আর প্রতিটা সমর্থক এখন একই সুরে বাঁধা। আর এই বিশ্বকাপ উন্মাদনাকে আরও রঙিন করে তুলতে আমরা কালবেলার পর্দায় নিয়ে এসেছি মাঠের খেলা জয়ের বেলা। এখানে থাকবে বিশ্বকাপের গল্প, তারকাদের আলো এবং পরিসংখ্যানের চমক, মাঠের বাইরের মজার ঘটনা আর আপনাদের অংশগ্রহণে জমজমাট আড্ডা। আমি নাজমুস সাকিব থাকছি আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি এবং আছেন ফুটবলের ডাইহার্ট ফ্যান সাকিব নূর। আপনাদের আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যদি আমি এমিলি ভাইয়ের কাছে আসতে চাই, ফুটবল বিশ্বকাপ তো শুরু হয়ে গেল এবং এবারের সবচেয়ে বড় বিশ্বকাপ। এমিলি ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে এবারে প্রথম রাউন্ডটা আসলে সবার জন্য কি একটু সেফ? মানে 4 দলের মধ্যে 3 দল তো উঠবে পরের রাউন্ড অফ 32-তে। আপনি আসলে কি মনে করেন? না, সেফ কিভাবে হয়, কারণ একটা দল তো বাদ যাবে। হ্যাঁ, তো এখন পর্যন্ত যেহেতু খেলা মাত্র শুরু হয়েছে, 2টা খেলা হয়েছে, তো হোপফুলি আমার কাছে মনে হয় যে সবাই চাইবে রাউন্ড অফ 32-তে যেতে। তো সেইটা যাওয়ার জন্য আসলে সবারই কিন্তু মেইন টার্গেট থাকবে আসলে ম্যাচগুলি কীভাবে জেতা যায়, এবং সেই জায়গা থেকে কিন্তু মেক্সিকো শুরুটা বেশ ভালো করেছে এবং এশিয়া থেকে সাউথ কোরিয়া আমার কাছে মনে হয় যে দুর্দান্ত স্টার্ট করেছে। হ্যাঁ, সো ওয়ার্ল্ড কাপের তো আসলে মেইন মজাটাই এরকম, আপনি যখন গোল আগে কনসিড করবেন, পরে 2 গোল দিয়ে জিতবেন, ওই ম্যাচগুলির এক্সাইটমেন্ট কিন্তু অন্যরকম থাকে, যেটা সাউথ কোরিয়া শুরুটা দুর্দান্ত করেছে। আর হোস্ট টিম হিসাবে আমার কাছে মনে হয় মেক্সিকো দুর্দান্ত শুরু করেছে, এক্সপেকটেশন অনুযায়ী তারা পারফরমেন্স করেছে এবং ওই ম্যাচটা তো আসলে ওপেনিং ম্যাচ ছিল, অনেক কিছু ছিল ম্যাচের ভিতরে, সেটা হয়তো ডিটেলস আমরা পরে আলোচনা করব। বাট হোপফুলি আমার কাছে মনে হয় 2টা ম্যাচই বেশ ভালো ছিল। বাট সাউথ কোরিয়া এবং আমার কাছে মনে হয় যে চেকের যে খেলাটা ছিল সেটা ছিল দুর্দান্ত। সাকিব নূর ভাইয়ের কাছে আসতে চাই, কেমন দেখলেন আসলে গত রাতের ম্যাচ, বিশ্বকাপের ওপেনিং ম্যাচ? অসাধারণ। অ্যান্ড মেক্সিকো অনেকদিন পরে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতলো, প্রবাবলি প্রথম ম্যাচ মেক্সিকো যেটা বিশ্বকাপে জিতলো। ইউজুয়ালি প্রথম ম্যাচ ওনারা জিতে না, এটা মেক্সিকো চলে আসতেছিল অনেকদিন ধরে, তো সেই জায়গা থেকে একটা ভালো শুরু। যদি আমরা 3টা রেড কার্ড দেখে ফেলছি অলরেডি প্রথম ম্যাচেই, টোটাল 6টা, কাতার লাল কার্ড 3টা হলুদ। না, এটা তো অবশ্যই। কাতার ওয়ার্ল্ড কাপ মনে হয় পুরোটা জুড়ে আমরা আসলে 4টা রেড কার্ড দেখেছি। এই 26 ওয়ার্ল্ড কাপ শুরুতেই আমরা 3টা রেড কার্ড দেখে ফেললাম। সো এক্সাইটিং হতে যাচ্ছে। আশা করি সামনে আরো ম্যাচগুলো, বড় ম্যাচগুলো আসতেছে, সো ওয়ার্ল্ড কাপ মজাদারই হবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা এই মুহূর্তে আসলে এমিলি ভাইয়ের থেকে আরো একটু বিশদ আকারে বিশ্লেষণ জানতে চাই। এমিলি ভাই, আপনি যদি আমাদের আরেকটি স্টুডিওতে গিয়ে যদি আপনি একটু দেখাতেন, তাহলে আরো একটু দর্শকদের জন্য ভালো হতো। ধন্যবাদ সাকিব। আমরা যদি মেক্সিকো এবং সাউথ আফ্রিকা ম্যাচের যে গোল দুটি হয়েছে, সেই গোল দুটির কম্বিনেশনটা কিরকম ছিল সেই দুইটি যদি একটু স্ক্রিনে দেখাই, আমরা যদি এখানে দেখি যে প্রথম গোলটা আসলে কিভাবে হয়েছে, এখানে আমরা আসলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিউনিনেস আসলে তার সে যে ন্যাচারাল আসলে যে তার প্লেইং স্টাইলের যে বড় একটা অংশ, সে আসলে ইনভার্টেড রান হয়ে যে ডাইরেক্ট পোস্টের স্ট্রং ফুট থেকে শুট করে গোল করা, সেইটি আসলে আমরা কিউনিনেসের গোল থেকে দিচ্ছি। এবং রাউল হিমেনেস আসলে তার হেডিংয়ে একটা বড় স্ট্রং পয়েন্ট রয়েছে। আমরা যদি ফার্স্ট গোলটাই দেখি, কিউনিনেসের মুভমেন্ট, সেখানে সে ইনভার্টেড রান করে কিন্তু আমরা দেখেছি যে স্ট্রং ফুটে গোল করেছে এবং গোলকিপার আসলে তার কিছু করা ছিল। আমরা যদি সেকেন্ড গোলটা দেখি, যেটা আসলে ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্রস এসেছে এবং রাউল হিমেনেস আসলে দুর্দান্ত হেডে ফিনিশ করেছে। এখানে আসলে ডিফেন্স আসলে তাকে ট্র্যাক করতে পারেনি। যদি আমরা সেকেন্ড গোলটা দেখি, সেকেন্ড গোলটার ক্ষেত্রে যদি আমরা দেখি ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে যে ক্রস এসেছে এবং এখানে দেখবেন যে সে কিন্তু আনমার্ক ছিল, ডিফেন্ডার পিছনে ছিল এবং সে কিন্তু ফ্রি হেডারই করেছে এক প্রকার। সুতরাং আমি বলবো যে ম্যাচের কিন্তু এই মুভমেন্টগুলি কিন্তু আসলে মেক্সিকোকে এগিয়ে রেখেছে, স্পেশালি এই ম্যাচটাতে। এবং এখানে সাউথ আফ্রিকার ডিফেন্ডারদের কিন্তু অসম্ভব একটা বড় রকমের, আমি বলবো যে ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে তাদের একটা ভুল ছিল। আমরা যদি সেকেন্ড ম্যাচটা যেটা হয়েছে যে সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিকের ম্যাচটা, যেটা 2-1 কোরিয়া রিপাবলিক জিতেছে, এই ম্যাচটা যদি গোলগুলির মুভমেন্টগুলি একটু দেখি, আমরা যদি প্রথম গোলটা দেখি যেটা চেক রিপাবলিক করেছিল, আমরা যদি এখানে একটু স্টপ করে রাখি, এখানটা লং থ্রো ছিল, সেখান থেকে কিন্তু এরিয়ালি আসলে তাদের ক্যাপ্টেন চেক রিপাবলিকের সেখানে কিন্তু এরিয়াল বলে গিয়ে কিন্তু হেড করে গোল করেছে। এবং আমরা সবসময় জানি যে চেক রিপাবলিক ফিজিক্যালি একটু অন্যান্য দল থেকে একটু অ্যাডভান্টেজ পায় এবং সেটাই কিন্তু তার গোলের একটা বড় অংশ এখানে দেখা
গিয়েছে এবং এরিয়াল বল উইন করাতে কিন্তু তারা গোলটা করতে পেরেছে। আমরা কোরিয়ার প্রথম গোলটা যদি দেখি, এখানে পিছন থেকে কিন্তু একটা পেনিট্রেট পাচ্ছিল এবং যদিও চেক রিপাবলিকের ডিফেন্সিভ অর্গানাইজেশনটা বেশ ভালো ছিল, বাট আপনি যদি দেখেন এখানে তাদের রাইট ব্যাকের সাথে কিন্তু তাদের বাকি তিনজন ডিফেন্সের কিন্তু বড় একটা গ্যাপ ছিল, যার কারণে কিন্তু এখান থেকে একটা বড় স্পেস তৈরি হয়েছে, যে হাফ স্পেস আমরা যেটা বলি, স্পেস তৈরি হওয়ার কারণে কিন্তু এখান থেকে সে পিছন থেকে গিয়ে কিন্তু গোল করার সুযোগটা পায়, যেটা আসলে ডিফেন্সিভ অর্গানাইজেশন এটা কখনই কনসিডারেশন করা যায় না। আমরা যদি দেখি যে তিনজন ব্যাক একই লাইনে রয়েছে, বাট তাদের রাইট ব্যাক যে ছিল তার ডিস্টেন্স ছিল অনেক বেশি, যার কারণে কিন্তু এখান থেকে সে কোরিয়ার প্লেয়ার এসে কিন্তু দুর্দান্ত একটা ফিনিশ করেছে। আমরা যদি সেকেন্ড গোলটা দেখি, আমরা যদি এটা তো গোল দুর্দান্ত একটা ফিনিশ করেছে। আমরা যদি সেকেন্ড গোলটা দেখি, সেটা হচ্ছে যে দেখেছি যে সাউথ কোরিয়ার রাইট ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্রস এসেছে এবং তাদের সেন্টার পয়েন্টে যে স্ট্রাইকার ছিল সে সেখান থেকে দুর্দান্ত ফিনিশ করেছে। যদিও এখানে আমি বলবো যে চেক রিপাবলিকের যদি ম্যান মার্কিং এর জায়গাটা বলেন, সে কিন্তু আসলে প্রপারলি ট্র্যাক করতে পারেনি তাদের সেন্টার পয়েন্ট সেন্টার জোনে যে স্ট্রাইকার ছিল তাকে। সো ক্রসটা দুর্দান্ত ছিল, আর্লি ক্রস ছিল, সো ফিনিশিংটা আমার কাছে মনে হয় যে দুর্দান্ত ছিল। সো সাউথ কোরিয়া তো আসলে পুরো ম্যাচই আসলে এভাবে ডমিনেট করেছে এবং যেটা হয় যে হাফ স্পেসগুলি আমার মনে হয় যে বেশ ভালো ক্রিয়েট করেছে, যার কারণে কিন্তু তারা ম্যাচটা জিততে পেরেছে। ধন্যবাদ এমিলি ভাই, দুর্দান্ত একটা অ্যানালাইসিস হয়েছে। তো আমরা একটু সাকিব নূর ভাইয়ের কাছে ফিরতে চাই। তো সাকিব নূর ভাই, আসলে আমরা আজকের রাতের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আসলে আলোচনা করতে চাই। বসনিয়া হার্জেগোভিনা মুখোমুখি হবে স্বাগতিক কানাডার বিপক্ষে এবং ইউএসএ প্যারাগুয়ে আরেক স্বাগতিক দেশ। কেমন দেখছেন আর কি এই লড়াইটা কেমন হবে? কানাডার টিমটা তো বেশ স্ট্রং, যদি আমি ভুল নয় থাকি টানা 8টা ম্যাচ আনবিটেন স্ট্রিক চলছে কানাডার। সো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কানাডার চান্সেসটাই বেশি থাকবে, যদিও কানাডার ক্যাপ্টেনের আজকে নামার পসিবিলিটিস কম নিউজ পোর্টালে যা আসছে সেই দিক থেকে দেখতে গেলে। তো আমার দৃষ্টিকোণ থেকে কানাডার পসিবিলিটিস বেশি থাকবে, হোস্ট নেশন, স্বাগতিক দর্শকের সাপোর্ট থাকবে সেই জায়গা থেকে। আর ইউএসএ প্যারাগুয়েটা যদি বলি, এটা অলমোস্ট 50-50 ম্যাচ হতে যাচ্ছে, যদিও লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে ইউএস এর কাছে প্যারাগুয়ে হেরেছে ব্যাক ইন ডিসেম্বর 2025, বাট তারপরেও ইউএস এর মাঠ, সো আমি কিছুটা ইউএসএ কে এগিয়ে রাখবো প্যারাগুয়ে থেকে। এমিলি ভাইয়ের কাছে যদি জানতে চাই আজকের ম্যাচ। প্রথম ম্যাচটা যদি বলি কানাডা ভার্সেস বসনিয়া যেটা ম্যাচ হবে, কানাডা তুলনামূলক আমার কাছে মনে হয় যে ম্যাচটা কিছুটা হলে এগিয়ে থাকবে, বিকজ তাদের আলফান্সো ডেভিস হয়তো এই ম্যাচে স্টার্ট করবেন এবং আরেকজন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু ইনজুরি হয়েছে বম্বিটো। হ্যাঁ, বম্বিটো ইজ মেইন প্লেয়ার, দে হ্যাভ ইন সেন্ট্রাল ব্যাক। সো এই দুজন প্লেয়ারের আসলে অ্যাবসেন্স কীভাবে রিকভার করবে সেই অপশন হয়তো অলরেডি কোচ হয়তো বের করে ফেলছে কম্বিনেশন অফ প্লেতে। বাট যেটা হয় যে কানাডার যদি রিসেন্টলি ফর্ম দেখেন, আমার কাছে মনে হচ্ছে দে প্লেইং এক্সেলেন্ট ফুটবল, স্পেশালি যদি দেখেন কম্বিনেশন অফ প্লে অ্যাটাকিং এবং মিডফিল্ড জোনটা যদি দেখেন, তারা যখন অন অ্যাটাকিং ট্রানজিশনে যায়, হ্যাঁ, যেটা হয় যে তারা যদি অপোনেন্ট হাফে গিয়ে যদি বলটা ফিনিশ না করতে পারে, তারা কিন্তু পিছন থেকে আবার বিল্ড আপ করা স্টার্ট করে। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যার নেসেসারি তারা কখনো আসলে খেলাটাকে শেষ করে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, একটা ওয়েল অর্গানাইজ টিম কিন্তু এইগুলিই করে, যার নেসেসারি তারা কখনো আসলে বলগুলি এই যদি অ্যাটাকে ওখানে যদি অ্যাডাপ্ট না করতে পারে, তখন তারা পিছন থেকে আবার স্টার্ট করে খেলাটা। সো এইটা আসলে কানাডার একটা স্ট্রং পয়েন্ট। অ্যাট দ্য সেম টাইম বসনিয়ার ব্যাপারে, বসনিয়া রিসেন্টলি আসলে তাদের ফর্ম কিন্তু আসলে তেমন কোনো পজিটিভ দিক দেখাচ্ছে না। তো সেইখান থেকে কানাডা ডেফিনেটলি আমি কিছুটা হলেও কানাডাকে এগিয়ে রাখবো, কারণ যেহেতু হোস্ট টিম একটা বড় অ্যাডভান্টেজ তো থাকবেই। সো হোপফুলি এই ম্যাচে হয়তো কানাডা ম্যাচ জিতবে। ইউএসএ প্যারাগুয়েটা আমিও সেম ভাইয়ের সাথে 50-50 গেম, বাট ইউএসএ যেটা হলো, ইউএসএতে একজন মাস্টার মাইন্ড কোচ আছে পচাত্তিনো, যে কিনা আসলে আর্জেন্টাইন কোচ, টোটামো হটস্পারের কোচ ছিল। ইউএসএ দলের দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে মনে হয় যে সে দলের ভিতরে একটা বড় মেসিভ পরিবর্তন আনছে। হ্যাঁ, এবং যেটা হয় যে ওয়ার্ল্ড কাপ স্টেজে তো আসলে ইউএসএ দেখবেন যে কিছু কিছু সময় ডার্ক হর্স হিসাবে কিন্তু তারা খেলে। হ্যাঁ, সো আজকে যেটা হলো যে প্যারাগুয়ে সবসময় কিন্তু ল্যাটিনদের ওই জায়গা থেকে কিন্তু তাদের একটা অন্যরকম ডমিনেশন থাকে, তো সেইটা তো প্যারাগুয়ে করার চেষ্টা করবে। বাট ইউএসএর ক্ষেত্রে যেটা হবে যে ইউএসএ তাদের কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, যারা ওয়ার্ল্ডের বেস্ট লিগগুলিতে খেলে, যে কোনো সময় যে কোনো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। সো এইটা হয়তো কিছুটা হলে এগিয়ে রাখবে ইউএসএকে। সো হোপফুলি ভালো একটা ব্যাটেল হবে, এটা আমরা আশা করতে পারি। বাট এই ম্যাচে যদি আমাকে স্পেসিফিকভাবে বলেন, আমি কিছুটা হলে ইউএসএকে এগিয়ে রাখবো। আচ্ছা, আমরা সাকিব নূর ভাইয়ের কাছে যেতে চাই। আপনার ফেভারিট টিম কোনটা? আমি আসলে স্পেন সাপোর্টার। আমি স্পেনের বলতে পারেন খেলা দেখে স্পেনের ভক্ত। আর আমি বাংলাদেশের তথাকথিত সেই ব্রাজিল আর্জেন্টিনার যুদ্ধে পড়তে চাই, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি স্পেন সাপোর্ট করি। সেই 2010-এর স্মৃতিটা তো এখনো চোখে ভাসে। সেটা আরো আগে 6 থেকে শুরু, 8-এর ইউরো, 10-এর ওয়ার্ল্ড কাপ, 12-এর ইউরো, সেই তো চলছে সেই থেকে।
কি মনে হয় এবার স্পেন কত দূর যাবে? আমার চোখে তো স্পেনের শেষ পর্যন্ত ফিনিশ লাইন টাচ করা উচিত। বাকিটা 48টা টিম ওয়ার্ল্ড কাপ, অনেক কন্টেন্ডার আছে। ফ্রান্স ভালো, ব্রাজিল ভালো, আর্জেন্টিনা ভালো চ্যাম্পিয়ন টিম, পর্তুগালের টিম ভালো, নেদারল্যান্ডের টিম ভালো। সো দেয়ার আর লট অফ টিমস। সো আশা তো থাকবেই, বাট টিম ওয়াইজ, টিম শিট ওয়াইজ সবকিছু যদি আগে, আমি স্পেনকে টপ 2 বা টপ 4 এর মধ্যে রাখবো। এমিলি ভাই, স্পেন? না, স্পেন ডেফিনেটলি ব্যালেন্স দল। হ্যাঁ, আমরা তো আসলে ফেভারিট কাদেরকে ভাবি, স্কোয়াডের প্লেয়ারদের উপরে বেস করে কিন্তু আসলে তাদের স্কোয়াড ডেপথ কত স্ট্রং ওইটার উপর বেস করে কিন্তু আসলে ফেভারিট দলগুলিকে কিন্তু বেছে নিই। তো সেখান থেকে স্পেন হলো যে ফুল কম্প্যাক্ট এক প্যাকেজ। হ্যাঁ, আপনি যদি দেখেন দে আলফুয়েন্তা যখন কোচ হয়ে আসে তারপর থেকে কিন্তু ইউরো চ্যাম্পিয়ন হয়েছে এবং খেলার ভিতরে কিন্তু একটা মেসিভ পরিবর্তন এনেছে। লাইক ওই চিকি টাকা ফুটবলও আছে, অ্যাট দ্য সেম টাইম যে মোমেন্টে যে ফুটবলটা খেলতে হয় তারা সেটাই খেলে, হ্যাঁ, এক্সেপ্ট এরিয়াল বল ছাড়া। হ্যাঁ, স্পেন তেমন একটা এরিয়াল বল খেলে না, বাট তাদের বল পজিশন রেখে তারা আসলে অ্যাটাকে যায় এবং ওই সেম ইউএসের খেলার মতোই আমি যেটা বলবো যে তারা ওই আননেসেসারি আসলে অ্যাটাক ফিনিশ না হওয়ার মতো চান্স ক্রিয়েট না হলে তারা আবার পিছন থেকে খেলাটাকে স্টার্ট করে। সো স্পেন তো ডেফিনেটলি, বাট সাথে সাথে ফ্রান্সকে রাখবো, আর্জেন্টিনাকে আমি সামনের দিকে রাখবো, বিকজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্ট্রং, আর্জেন্টিনার স্কোয়াড স্ট্রং, অনেক ডেপথ রয়েছে। সুতরাং পর্তুগাল দুর্দান্ত একটা দল এই স্কোয়াড এই ওয়ার্ল্ড কাপে। ইংল্যান্ড রয়েছে, ইংল্যান্ডের আমরা হয়তো সবসময় ভাবি যে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, এবারে স্কোয়াডটা যদি দেখেন সেরকম একটা দল। জার্মানি আছে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, হোপফুলি এদের ভিতর থেকে সামগ্রিক চ্যাম্পিয়ন হবে। আর যদি আপনি যদি বলেন যে ডার্ক হর্স হিসাবে যদি কেউকে বলি, মরক্কো রয়েছে, আমাদের এশিয়া থেকে জাপান আছে, তারা হয়তো এই ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজ কিছু করে দেখাতে পারে। মরক্কোর প্রসঙ্গে আসলে, ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে, লাস্ট 1 ইয়ার তারা কিন্তু দুর্দান্ত ফর্মে, মনে হয় একটা ম্যাচ শুধু হেরেছে, বাকিগুলোতে তারা কখনোই হারেনি, ড্র হয়েছে কিছু ম্যাচে। ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন কি? প্রেডিকশন তো ওয়ার্ল্ড কাপে করা ডিফিকাল্ট। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এবং যদি দেখেন আমরা একরকমের কথা বলবো, ম্যাচের সিনারিটা আর একরকম হবে। হ্যাঁ, প্রথম ম্যাচে 3টা রেড কার্ড হবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি ওয়ার্ল্ড কাপের মতো এত বড় স্টেজে, সেটা তো হয়ে গিয়েছে। সো মরক্কো এবং ব্রাজিলের যেটা হচ্ছে যে 6 নম্বর এবং 7 নম্বর র্যাঙ্কিংয়ের দুইটা দল। হ্যাঁ, ব্রাজিল 6, মরক্কো 7। সো ব্যাটেলটা যে খুব স্ট্রং হবে, খেলাটা যে খুব কম্পিটিটিভ হবে সেটা আমরা ধরে নিচ্ছি। এবং মরক্কো যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে এই পর্যন্ত দেখেন, হ্যাঁ, তারা তাদের আফ্রো নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, সুতরাং আপনি যদি দেখেন তাদের রিসেন্টলি ফর্ম, আমি বলবো যে তারা এই ওয়ার্ল্ড কাপে যদি সেমিফাইনাল ফাইনালের দিকে যদি যায়, তাদের স্কোয়াড সেটাই কথা বলে। সুতরাং মরক্কোকে এইভাবে মানে কোনোভাবেই আমরা বলতে পারবো না যে তারা ডার্ক হর্স। হ্যাঁ, আমরা হয়তো বলে ফেলি, বাট মরক্কো কিন্তু এখন তাদের স্টেজটাকে এমন উচ্চতায় নিয়ে গেছে, তারা এখন ওই যে বড় দলগুলির সাথে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদেরকে আমাদের নামগুলি বলতে হবে। সো ব্রাজিল তো অলওয়েজ ফেভারিট ওয়ার্ল্ড কাপের জন্য, এবং ব্রাজিলকে এই ওয়ার্ল্ড কাপে আমি একটু এক্সট্রা ফেভারিট ভাবি বিকজ তাদের কোচের জন্য। হ্যাঁ, আঞ্চলিক 5বারের ইউএসএল চ্যাম্পিয়ন কোচ, এবং সে জানে আসলে দলটাকে কিভাবে গুছাতে হবে এবং সে অলরেডি গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, আপনি দেখেন যে সে কোনো প্লেয়ার ইনজুরি হওয়ার পরে সে তার রিপ্লেস বের করে ফেলেছে। সো হোপফুলি যদি নেইমার ফুল ফিট থাকে বা যদি খেলতে পারে, প্রথম ম্যাচ হয়তো খেলবে না, বাট নেইমারের ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি অনেস্ট। কারণ তাদের দুর্বলতার একটা জায়গা, সেটা হলো যে মিডফিল্ড থেকে আসলে সামনের দিকে পেনিট্রেট পাস দেওয়ার মতো তো ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। আপনি যদি ব্রুনো গ্রেমেরেস বা ক্যাসিমিরো বা পেকোয়েটা যারাই খেলে সেন্ট্রালি, তারা কিন্তু আসলে ওই লিঙ্ক আপ হিসাবে কিন্তু সামনের দিকে কিন্তু বল ডেলিভারিগুলি কিন্তু প্রপার আসলে তাদের কাছ থেকে ওইভাবে পাওয়া যায় না, লাইক ক্রিয়েটিভ মিডফিল্ডার যাদেরকে বলি আমরা। তো সেইখান থেকে ইগোর থিয়াগো যদি স্টার্ট করে বা রাফিন এবং ভিনি, তো তাদেরকে আসলে বল সাপ্লাইয়ের জায়গাটা থেকে ওইটা মেকআপ করাটা একটু ডিফিকাল্ট। যদি নেইমার থাকে সেটা হবে পরবর্তী ম্যাচগুলিতে আমার কাছে মনে হয় যে আরো ভালো হবে কম্বিনেশন প্লেতে। সাকিব নূর ভাই, আপনার কি মতামত? আসলে মরক্কো ম্যাচে আনচেলত্তি আসলে কোন ফরমেশনে নামবেন? আমরা যেটা জানি যে 4-2-4 অল আউট অ্যাটাকে আসলে মরক্কোকে অ্যাটাক করবেন আনচেলত্তি। আপনার কাছে কি মনে হয়? ইমিডি ভাই তো আসলে ট্যাকটিক্যাল সাইডটা পুরোটাই বলে ফেলছেন। আমার কাছে মনে হয় এটা মোস্টলি কোচদের ব্যাটেল হতে যাচ্ছে। মরক্কোর কোচ কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট যে কোচকে আমরা দেখে আসছি ওয়ালিদ রেগ্রাগুই, তো উনি চেঞ্জ হয়েছে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ওয়ার্ল্ড কাপ রানে মরক্কোর উপর একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে, এটা আমার পার্সোনাল ধারণা। বাট অ্যাজ এ টিম ওয়াইজ যদি আমরা মরক্কোকে দেখি, মরক্কো বেশ সলিড, ডিফেন্স থেকে শুরু করে একবার টপ অফেন্স পর্যন্ত মরক্কো সলিড লাইন। ব্রাজিলের দিক থেকে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, এস্তাবিওর যে উইংটা, সেই উইংটাতে আনচেলত্তি মিস করবে, ওই উইংটার পেসটুক, ওই জিনিসটুক।
এছাড়া ব্রাজিল টিম ডিফেন্সিভলি বেশ সলিড, ওয়ার্ল্ডের দুটো বেস্ট ডিফেন্ডার কারেন্টলি যদি আমি বলি, মার্কিনাস আর গ্যাব্রিয়েল, দুইটাই ব্রাজিলের দুইটা কোর সিবি। তো সব দিক মিলে বলতে গেলে ওয়ার্ল্ড কাপ ম্যাচ ব্রাজিলের সাথে খেলা, ব্রাজিল আবার অনেকদিন পরে আনচেলত্তির আন্ডারে আবার সেই পুরাতন ব্রাজিলটাকে দেখতে পারবো বলে মনে হচ্ছে। তো আমি কিছুটা না, অনেকাংশে আসলে ব্রাজিলকে আগে রাখবো এই ম্যাচে। এমএলি ভাইয়ের কাছে জানতে চাই যে নেইমারকে কিভাবে ব্যবহার করবেন আনচেলত্তি? না, ইফ নেইমার ইজ ফুল ফিট তখন নেইমারকে ব্যবহার করতে হবে না, নেইমার অটোমেটিক হিজ ডেলিভার হিজ পারফরমেন্স। হ্যাঁ, সো নেইমার জানে হাউ টু পারফর্ম অন দ্য পিচ। কারণ এই কথা এই কারণে বললাম, আপনি যদি 2022 ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার এগেনস্টে ম্যাচটার কথা যদি একটু রিমাইন্ড করেন বা রিকল করেন, সেখানে যদি যে গোলটা করেছিল নেইমার, হ্যাঁ, যে কম্বিনেশন অফ প্লে করেছিল, এটা নেইমার বলেই ওই জায়গাটাতে কিন্তু ওই 1-1 করে কিন্তু বক্সের ভিতরে গিয়ে ফিনিশ করেছিল। সো নেইমারকে তো আসলে কার্লো আনচেলত্তি এই কারণেই নিয়েছে। হ্যাঁ, সে হয়তো পিছন থেকে অনেক বেশি মাঠে হয়তো দৌড়াবে না 10-12 কিলোমিটার, বাট 7-8 কিলোমিটার দৌড়ে ওই পেনিট্রেট পাসগুলি হয়তো পিছন থেকে দিবে, বা চান্স ক্রিয়েটের বড় বড় চান্সগুলি ক্রিয়েট করার পিছনে তার অন্যরকম ভূমিকা থাকবে। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র বা ইগোর থিয়াগো যারাই খেলবে তাদের সাথে লিঙ্ক আপ ক্রিয়েটেড মিডফিল্ডার হিসাবে খেলবে, লাইক অ্যাটাকিং মিডফিল্ডার। আপনার যদি মনে থাকে 2098 বা 2006 ওয়ার্ল্ড কাপ যেটা ফ্রান্স খেলেছিল, হ্যাঁ, সো জিদানের যে রোলটা ছিল আর কি, হ্যাঁ, জিদান বা ইনিয়েস্তা, জাভি যা পিছন থেকে যে ক্রিয়েটিভ চান্সগুলি অপারেট করেছে, সো নেইমার তো আসলে ওই রোলটাতে খেলতে পছন্দ করে। সো ব্রাজিল দলে মেইনলি আসলে নেইমারের ওই রোলটার উপরই ডিপেন্ড করে ব্রাজিল আসলে চ্যাম্পিয়ন হবে কিনা। হ্যাঁ, সো হোপফুলি যদি নেইমার ফুল ফিট থাকে এবং ইনজুরি কনসার্ন যদি না থাকে, নেইমার কিন্তু সেটা ডেলিভার করতে পারবে। বিকজ নেইমারের মেন্টাল স্ট্রেংথ পৃথিবীতে আমার কাছে মনে হয় লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর পর থেকে যদি কোনো প্লেয়ার মেন্টাল স্ট্রেংথ সব থেকে বেশি থাকে, হিজ নেইমার। হ্যাঁ, সো হোপফুলি সেভাবেই হয়তো কার্লো আনচেলত্তি তাকে ব্যবহার করবে। সাকিব নূর ভাইয়ের কাছে আসতে চাই যে ব্রাজিল মরক্কো ম্যাচ ছাড়াও 14 তারিখ কিন্তু আরো হাই ভোল্টেজ ম্যাচ আছে, হাইতি স্কটল্যান্ডের ম্যাচ আছে, কাতার সুইজারল্যান্ডের ম্যাচ আছে, জার্মানির সঙ্গে আসলে কুরাসাওয়ের খেলা। কুরাসাওকে নিয়ে কি বলবেন? কুরাসাও তো একটা ছোট একটা দ্বীপ থেকে উঠে এসেছে, প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। জার্মানি টিমটা অনেকটা ইয়াং, কোচ ইয়াং। সো আমি তো আসলে এটা বিগ স্কোরিং ম্যাচ হিসেবে দেখছি। আমি যতটুকু আমার ক্ষুদ্র নলেজ, 7 না হলেও হয়তো অ্যাটলিস্ট 3-4টা গোল তো আমরা আশা করতেই পারি জার্মানিতে। আর বাকি ম্যাচগুলো ওইদিকে কাতার সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। ইউরোপিয়ান টিম, স্কোয়াড ডেপথ ভালো, কোচ ভালো, সব দিক থেকে আমার চোখে সুইজারল্যান্ড এগিয়ে থাকবে। এমএলি ভাই, হাইতি আর স্কটল্যান্ড, মেইন ফ্যাক্ট হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়ে যায় তখন আসলে আমরা একটা জিনিস আসলে মানে একটু মানে যখন আমরা অপোনেন্টকে যখন আমরা রিড করার চেষ্টা করি তখন তো আসলে চিন্তা করি যে র্যাঙ্কিং কার কত বা ওয়ার্ল্ডে তাদের পারফরমেন্স কি, এইটার উপরে বেস করে। বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে কিন্তু আসলে সেইটা তেমন কিছু ম্যাটার করে না, কারণ ওয়ার্ল্ড কাপ স্টেজে অনেক সারপ্রাইজ জিনিস হবে যেটা আপনি আমার হয়তো প্রেডিকশনের বাইরে দিয়ে হবে। সো এই গ্রুপগুলিতে কিন্তু সেরকম হবে। আপনি কুরাসাও এবং জার্মানির কথা বলছেন, টু বি অনেস্ট কুরাসাও যদি রিসেন্টলি খেলাগুলি দেখেন আমি কিছু সারপ্রাইজড হয়েছি। হ্যাঁ, বাট দে প্লেইং এক্সেলেন্ট ফুটবল। হ্যাঁ, কিছু সারপ্রাইজ ম্যাচ কিন্তু তারা দিবে। হ্যাঁ, সো জার্মানি হোপফুলি ফেভারিট থাকবে, বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে কোনো ম্যাচই ইজি হবে না। হ্যাঁ, এটা এই কারণে বললাম, আপনি যদি ওয়ার্ল্ড কাপের আগে যে ফিফা ফ্রেন্ডলিগুলি হয়েছে, প্রিপারেশন ম্যাচগুলি যদি হয়েছে, সেখানে যদি একটু রেজাল্টের দিকে দেখেন, ইরাক স্পেনের সাথে 1-1 গোলে ড্র করেছে, রাইট, আলজেরিয়া নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে, হ্যাঁ, আইভরি কোস্ট ফ্রান্সকে হারিয়ে দিয়েছে। সো ওয়ার্ল্ড কাপ স্টেজে কিন্তু এরকম অঘটন ঘটবে। সো সেখান থেকে হাইতি স্কটল্যান্ড ম্যাচ আমরা হয়তো ধরে নিই যে স্কটল্যান্ড ইউরোপ থেকে কোয়ালিফাই করছে। ইউরোপ থেকে কোয়ালিফাই করা দ্যাট মিনস আপনার ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনি অন্যতম ফেভারিট দল। হ্যাঁ, এখন ইউরোপ থেকে ইতালির মতো দেশ কোয়ালিফাই করতে পারেনি। সো ডেফিনেটলি স্কটল্যান্ড এগিয়ে থাকবে, বাট হাইতিকে আমি কোনোভাবেই ছোট করছি না। কারণ এটা হয় কি, ম্যাচ ডেতে আপনি অনেক কিছু প্রেডিকশন করবেন বিফোর দ্য ম্যাচ, আফটার দ্য ম্যাচ আবার ওইগুলির সাথে কিছু মিলবে না, সিনারি উল্টাপাল্টা থাকবে। সুতরাং সেইখান থেকে আমি বলবো যে ইটস ডিপেন্ড টোটালি আসলে গেম প্ল্যানগুলি আসলে প্লেয়াররা কীভাবে এক্সিকিউশন করবে সেইটার উপরে ডিপেন্ডস করে। আচ্ছা, আমরা বিশ্বকাপের লাল কার্ডের ঘটনাটা একটু নিয়ে আলাপ করতে চাই। ব্রাজিলিয়ান রেফারি সাম্পাইও পরপর অনেকগুলো বলবো যে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন, এগুলো নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। বলা হচ্ছে যে বিশ্বকাপ একেবারে লালে লাল করে দিলেন এই ব্রাজিলিয়ান রেফারি। তা আপনি এটা নিয়ে কি বলবেন? মানে ম্যাচগুলো দেখে আসলে রেফারিকে মনে হচ্ছে খুব এগ্রেসিভ, নাকি আসলে খেলার সৌন্দর্যটা আসলে নষ্ট হলো এরকম সিদ্ধান্তে? যতটুক দেখে মনে হয়েছে আসলে এটা তো লাস্ট ম্যান ট্যাকেল ছিল,
সো সেই দিক থেকে রেড কার্ডগুলোকে ইনজাস্টিফাইড বলার যে আসলে খুব একটা সুযোগ আছে তা না, সিচুয়েশন ডিমান্ডস। আর এখন ফিফার VAR অ্যাডেড ওয়ার্ল্ড কাপের সাথে, সো রেড কার্ডের ব্যাপার বলেন, অফসাইড বলেন, বা যে কোনো ডিসিশন, গোল লাইন ডিসিশন বলেন, তো সেগুলো আসলে VAR কানেক্টেড থাকে। সেখানে বিতর্ক তো থাকবেই, যে টিমের এগেনস্টে যাবে রেড কার্ড, যে টিমের এগেনস্টে পেনাল্টি যাবে, ওই অপোজিশন পোর্শন থেকে এটার একটা বিতর্ক থাকবে, এটা সবসময় থাকবে। বাট আমার কাছে মনে হয় আসলে এটা যদি আপনি ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখি তবে ঠিকই ছিল। আমার মনে হয় এমিলি ভাই এটা বেটার আনসার করতে পারবেন আমার থেকে, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে। গত ওয়ার্ল্ড কাপে তো 4টা রেড কার্ড ছিল। গত ওয়ার্ল্ড কাপে সম্মিলিতভাবে 4টা ছিল, এই ওয়ার্ল্ড কাপ শুরুই হলো 3টা থেকে। এমন হতে পারে আর থাকবে না রেড কার্ড, এই 3টাতেই শেষ। আবার এমন হতে পারে অনেকগুলো চলে আসছে আরো। না, বেসিক্যালি যেটা হয়েছে যে ফিফার রুলস কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অন দ্য রেফারির পার্সপেক্টিভ জায়গা থেকে, এবং এবার কিন্তু অনেক কিছু নতুন ইনক্লুডেড হয়েছে। আপনি আপনি নতুন টেকনোলজি অ্যাড হয়েছে, এবং ভিআর আসার পর থেকে কিন্তু আসলে আপনি দেখবেন যে এখন তো আসলে অনেক জায়গাতেই কিন্তু আসলে ভিআর কল করে ফেলে রেফারিকে, এবং বলে যে এইটা এই মোমেন্টগুলি আমরা একটু আরেকবার চেক করি। তো সেইটা করাতে কিন্তু এখন যেটা হয় যে আগে অনেক সময় রেফারিদের অনেক ডিসিশনের কারণে দেখবেন যে অনেক কনফার্ম গোলও কিন্তু, আপনি ইংল্যান্ডের একবার একটা কনফার্ম গোল হয়ে গেছিল কোন ওয়ার্ল্ড কাপে আমি মনে করতে পারছি না, ইংল্যান্ডের জেনুইন গোল বাতিল হয়ে গেছে সম্ভবত স্টিভেন জারার্ডের 2010-এ। তখন ভিআর থাকলে তো ওটা কনফার্ম গোল, এবং ওইটা জিতলে কিন্তু তারা থ্রু ফর কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল, আই ফরগেট ইট। সো ভিআর আসাতে কিন্তু এখন আসলে 99% যেটা আমার ফিফাতে লেখা আছে যে অল্প কিছু পরিমাণ আছে যেটা এখন মিস্টেকের জায়গা রয়েছে, বাট 100% এখনো হতে পারেনি। সো সেই জায়গা থেকে আপনি যে রেড কার্ড যে প্রসঙ্গটা টানছেন, এখানে কিন্তু রেফারি কিন্তু ভিআর এর বাইরেও কিন্তু রেফারি কিন্তু মেইন ম্যান। রেফারি ভিআর চেক করবে, তারপরেও যদি রেফারি মনে করে যে দ্যাটস গোয়িং ফর এ রেড কার্ড, সে রেড কার্ড দিতে পারবে। যদি ভিআর চেক করার পরে ভিআর বলে যে দিস রেড কার্ড, আবার যদি সে চিন্তা করে না রেড কার্ড হয়নি, সে কিন্তু লাস্ট ম্যান কিন্তু রেফারি ভিআর থাকার পরও। রেফারি কিন্তু মেইন ডিসিশন, রেফারির ভিআর এর ডিসিশনে কিন্তু কোনো কিছু আসছে না বা যাচ্ছে না, মেইন ডিসিশন কিন্তু রেফারি। সো রেফারির সামনে আপনি বিহাইন্ড দ্য ট্যাকল যখন করছেন, তখন তো আসলে রুলস অফ ফিফা সেখানে তো অবশ্যই রেড কার্ড এটা, এবং ফিফার রেফারির রুলসে রয়েছে, রেফারিংয়ের যে রুলস আছে। বিকজ আমরা যখন ফুটবল খেলি, প্রত্যেকটা রেফারি আমাদের ক্লাব এবং জাতীয় দলকে কিন্তু একটা নার্সিং করে যে কোন কোন রুলসগুলি, কোন কোন জিনিসগুলি আপনাকে মনে রাখতে হবে। সো বিহাইন্ড ট্যাকল কোনো আসলে এখানে কোনো আপনার সরি বলার কোনো ওয়ে নেই। সুতরাং এগুলি ওনার সামনেই হয়েছে, এবং উনি ওনার ক্লিয়ার ডিসিশনগুলি দিয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এমিলি ভাই, আমরা ছোট করে আসলে জানতে চাই যে আমরা কবে বিশ্বকাপ খেলবো সাকিব দৌড়ে? ইচ্ছা তো, আমি ধরেন আমিও আসলে স্বপ্ন দেখি যে আমার বাসার ছাদে বাংলাদেশের পতাকা উঠবে ফিফা ওয়ার্ল্ড কাপের সময়। এই স্বপ্ন তো আমি ছোট থেকে দেখে আসছি। আমি ফুটবলের অনেক বড়সড় ভক্ত। আমি যে শুধুমাত্র ইউরোপিয়ান ফুটবলের ভক্ত তা না, আমি এমিলি ভাইয়ের অনেক বড়সড় ভক্ত। এমিলি ভাই আমাদের হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার ছিলেন। ওনার স্ট্যাট এখনো বেশ ভালো। আমার কাছে কিছু আমরা এখনো নাম্বার 9 এর জন্য আমরা এখনো করছি না যে তা না। আমরা যদি রিসেন্ট ম্যাচগুলো দেখি, আমাদের ফিনিশিং লাইন যদি দেখেন, আমরা এখনো আক্ষেপ করি। আমি ইভেন এখনো আমার মনে হয় যে রিসেন্টলি যে ইনক্লুশন আমাদের ন্যাশনাল টিমে হচ্ছে, হামজা এসেছেন, শামিদ সোম এসেছেন, আমাদের মিডফিল্ডারও আপডেটেড হচ্ছেন, উইং ব্যাকরা বেটার বল পাস করছেন টু দ্য ফরওয়ার্ড লাইন। সো আই হোপ এমিলি ভাই এই টাইমটাতে যদি থাকতেন, তো আমরা হয়তো আরো কিছু বেটার আউটকাম পেতাম। তো এমিলি ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কবে আশা করতে পারি বাংলাদেশ একদিন বিশ্বকাপের দ্বারপ্রান্তে যাবে? না, স্বপ্ন দেখতে তো কারো বাধা নেই, সেটা আমরা দেখতেই পাই এবং আমরা প্রতিনিয়ত দেখছি। এবং এরকমের অনেক প্রোগ্রেস রেডি হয়েছিল যে আমরা একটা সময় ওয়ার্ল্ড কাপে খেলবো। সামো হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে সেগুলি মিস করে গিয়েছি, পারিনি। বাট টু বি অনেস্ট, ওয়ার্ল্ড ফুটবল যেভাবে কম্পিটিটিভ হচ্ছে ডে বাই ডে, সেখান থেকে আমাদের এই জায়গা থেকে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি জানেন যে নট অনলি বাংলাদেশ বা ইন্ডিয়া, আপনি আসিয়ান কান্ট্রি দেশগুলি যদি দেখেন, লাইক সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ওরা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করে কিন্তু ওয়ার্ল্ড কাপের ধারে কাছেও যেতে পারছে না। সো বাস্তবিক জায়গা থেকে ইটস ভেরি ডিফিকাল্ট। হয়তো আমি মানুষকে এমন কোনো কথা বলবো না যেটা হয়তো মানুষ শুনে খুশি হবে, বাট অবশ্যই স্বপ্ন দেখতে পারি, প্ল্যান করতে হবে। লং টার্ম প্ল্যান, এভানচুয়ালি সেই প্ল্যানের একটা বড় এক্সিকিউশন থাকতে হবে। ফ্যাসিলিটিস, প্লেয়ারদের গ্রাসরুট লেভেলের ফ্যাসিলিটিস, আমাদের ঘরোয়া ফুটবল পুরো ড্যামেজ। সো এইগুলি নিয়ে প্রপার যেদিন আপনি কাজ করতে পারবেন একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে, তখন হয়তো আমরা স্বপ্ন দেখতে পারবো যে আমরা বিশ্বকাপ খেলবো। এবং বিশ্বকাপ খেলার জন্য কিন্তু সবাই রয়েছে। আর একটা সুযোগ থাকতেছে যে ফিফা সভাপতি ইনফান্টিনো যেটা করেছে যে সে 48টা দেশকে নিয়ে এবার ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি শুনলাম যে 64
নিয়ে খেলবে। সো সামহাও ওইখান থেকে যদি কোনো সুযোগ এসে থাকে, বিকজ প্রত্যেকটা মহাদেশ থেকেই তো তখন দেশ বাড়বে। যেমন এবার আমরা এশিয়া থেকে 9টা দেশ খেলছি, ইরাক লাস্ট বলিভিয়াকে হারিয়ে তারা কোয়ালিফাই করেছে। সো ওইভাবে যদি কোনো রিলেটেড আমরা চান্স পেয়ে যাই আর কি। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল মাঠের খেলা জয়ের বেলা। পুরো বিশ্বকাপ জুড়ে থাকবে আমাদের আয়োজন, কালবেলা সঙ্গেই থাকুন।